আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে কি নাস্তার আয়োজন করছি আপনারা তো দেখতেই পারছেন, আমার খুব পছন্দের একটা খাবার। তবে আজ কাটা মশলায় রান্না করছি। সব কিছু কেটে নিয়েছি। এখানে দিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর এখানে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, আস্ত জিরা দিয়েছি। এগুলো দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে হাতে মেখে তারপরে খিচুড়ি রান্না করব। এখানে খিচুড়ির জন্য ভাত রান্নার চালটা নিয়েছি। এরপর এখানে দিয়েছি মসুর ডাল এবং ছোলার ডাল, অল্প করে কিছু মুগ ডালও দিয়েছি। তো ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয় বেশি, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। যখন একদম পাতিলে রান্না করি খিচুড়িটা, তখন পোলার চালটা নেই, একদম কষিয়ে তারপর যেটাকে ভুনা খিচুড়ি বলে সেটা আর কি। এই তো প্রেশার কুকারে রান্না করছি। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, তারপর কয়েকটা সিটি দিয়ে নিব। দিনের বেলা ভয়েস দিলে একটা বাড়তি সমস্যা, সেটা হচ্ছে অতিরিক্ত বাড়তি নয়েজ আসে। তো কিছু করার নেই, এটা মেনে নিয়ে তারপর ভয়েসটা দিতে হবে। তো সকালে উঠে তারপর ভয়েসটা দিচ্ছি, এই জন্য ভয়েসটা একটু ভাঙা ভাঙা লাগতে পারে। হয়েছে কি যে রাতেই তো ভয়েস দেওয়া হয়, গতকাল ভয়েসটা দিতে পারিনি। এই তো আজ ভয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করে দিব। তো এখানে আমি চুলায় খিচুড়িটা দিয়েছি, আর এদিকে কিছু সালাদ করে নিচ্ছি। শসা কেটে নিয়েছি, সেই সাথে দিয়েছি পেঁয়াজ এবং অল্প একটু লেবুর রস দিয়েছি। এভাবে সালাদটা করলে অসম্ভব রকমের ভালো লাগে, তো একটু কাঁচামরিচ দিলে বেশি ভালো হয়। তো এখন হয়েছে কি যে বাসার অনেক কিছুই নেই, যেহেতু এসেছি ঢাকা থেকে। কাঁচামরিচটা আছে, তবে সেটা ডিপ ফ্রিজে রাখা আছে, সেটা দিয়ে তো আর সালাদ হবে না। এখানে খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো এখন সকালবেলা রুটি বানানো এটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না, এই জন্য খিচুড়ি করে নিয়েছি। বাসায় কিন্তু অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। বাসায় এসে যে ক্যামেরাটা অন করেছি সেরকমটা কিন্তু নয়, কিছু সময় নিয়েছি। তারপরে এই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, তো সেই জন্য ভিডিও করছি। যখন একটু ফাঁকিবাজি করতে চাই তখন এভাবে প্লেটে করে দুজনের জন্য খাবারটা নিয়ে আসি। এতে কিন্তু অনেকগুলো সুবিধা থাকে, যারা আমার মতন এই কাজটা করেন তারাই বুঝতে পারবেন। টেবিলের উপরে কিছু ছোট ছোট খেলনা দেখতে পেয়েছেন, এটা আমার বাবা সোনা সে নিয়ে এসেছে তার নানুর বাসা থেকে, এখানেই রেখে দিয়েছে। তার এত বেশি মন খারাপ, সে এখন এগুলো দিয়ে খেলবে না, আবার যখন নানুর বাসায় যাবে এটা নিয়ে যাবে। মায়ের হাতে তৈরি আমের ঝুড়ি আচার, তো এটা কিন্তু খিচুড়ি দিয়ে অসম্ভব রকমের ভালো লাগে। আম্মু শুধু এই আচারটা তৈরি করে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, তাই তো আচার, সেই সাথে নিয়েছি সালাদ এবং লেবু। ছেলেটা আমার লেবু খুব বেশি পছন্দ করে, এই জন্য তাকে আলাদা করে লেবু দিয়েছি। তবে আমি আর পরবর্তীতে লেবুটা নিইনি, যেহেতু সালাদের সাথে লেবুটা ছিল। বাসায় এসে আবার নতুন করে সংসারের কাজকর্ম শুরু করছি। তো এই সময়টা মনে হয় যে নতুন করে সংসার শুরু করার মতন। দেখা যায় কি সব কিছু যে গুছিয়ে গাছিয়ে রেখে যায়, সেগুলো আবারও কিন্তু গুছাতে হয় নতুন করে। তো সেই কাজগুলোই কিন্তু করছি। ছেলেকে মালটা কেটে দিয়েছিলাম, সে বেলকুনিতে বসে মালটাটা খাচ্ছে, আর আমি অন্য একটা বেলকুনিতে কিছু মশলা, সেই সাথে ডাল, শুকনা মরিচ, এগুলো নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম, সেগুলো রোদে দিয়ে দিয়েছি। একটু শুকানোর পর আবার জারে রিফিল করে রেখে দিব। এই ব্যস্ত শহরের সব কিছুই পরিবর্তন হয় আস্তে আস্তে করে। তো যখন এই বাসায় এসেছিলাম তখন দেখা গিয়েছে কি যে বেলকুনিতে দাঁড়ালে বাইরে একটু সবুজ দেখতে পেতাম। বিল্ডিংয়ের পরিমাণটা এখন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে এখন আর সেভাবে সবুজ দেখতে পাই না। একটা সময় ছিল বেলকুনিতে যখন দাঁড়াতাম, ক্যান্টনমেন্টের ভিতরে যেই পাহাড়ের উপর দিয়ে গাছগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে দেখতে পেতাম, এত বেশি ভালো লাগতো সেগুলো দেখতে। আস্তে আস্তে করে আমরা প্রকৃতি থেকে কতটা দূরে চলে যাচ্ছি, এই জন্য নিজের বেলকুনিতে একটু করে সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করেছি। বেলকুনিতে যেই মশলাগুলো শুকাতে দিয়েছিলাম এগুলো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, এখন জারে রিফিল করে রেখে দিব। এভাবে কিন্তু অনেক দিন ভালো থাকবে। যদি বাসায় না থাকি তাহলে হয় কি যে এই শুকনা মরিচগুলো নষ্ট হয়ে যায়, গুঁড়াটাও নষ্ট হয়ে যায়, সেই সাথে ডালে পোকা হয়ে যায়। এই জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে যাই, এতে করে ভালো থাকে। তো পরবর্তীতে রোদে শুকিয়ে আবার জারে রিফিল করে নিলে ঠিক আগের মতন হয়ে যায়। তো জানি না বাসায় না থাকলে এগুলোতে পোকা হয় কেন। চালগুলো যে রেখে গিয়েছি এগুলোতে এত বেশি পোকা হয়েছে, কি বলবো আপুরা। আমি বাসায় না থাকলে মনে হয় পোকারা তাদের নিজের বাসা মনে করে এগুলো দখল করে ফেলে। এই তো এগুলোকে রিফিল করে নিচ্ছি। তবে খুব বেশি খারাপ লাগে আমি যখন বাসায় এসে এত বেশি পোকা পাই, তেলা পোকা, সেই সাথে আরও তো পোকা আছে মাকড়সার বাসা। তো সেগুলো ক্লিন করতে করতে আমার তো দিন চলে যায়। গত একটা ভিডিওতে অনেকগুলো বিস্কুট দেখিয়েছি, সেগুলো দেখে আমার এক আপু বলেছিলেন যে
আপুর বাসায় বিস্কুট আনলে কয়েকদিনের ভিতরে নরম হয়ে যায়, তো সেটা আর পরবর্তীতে ভালো লাগে না। বাসায় থাকলে তো বিস্কুটগুলো শেষ হয়ে যেত, যেহেতু বাসায় ছিলাম না, তো পরবর্তীতে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তারপর বাসা থেকে গিয়েছিলাম যাতে বাসায় এসে বিস্কুটগুলো ভালো পাই। এখনও কিন্তু ভালো আছে। আমি বলছি আপুরা এই টিপসটি ফলো করে দেখতে পারেন, খুব বেশি ভালো থাকে বিস্কুটগুলো। শুকনা মরিচের গুঁড়াটা রান্নার ক্ষেত্রে আমার খুব কম ব্যবহার করা হয়, এই জন্য কিন্তু এটা শেষ হতে অনেকটা সময় লাগে। একবার হয়েছে কি, বাসায় এসে দেখি এই শুকনা মরিচের গুঁড়াটা একদম সাদা হয়ে গিয়েছে। আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি, এরকম হলো কেন। তো এত বেশি অনভিজ্ঞ ছিলাম বা কাঁচা ছিলাম, তো এখন তো একটু বুঝেছি বা জেনেছি, অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি কিছু অ্যাকোরিয়ামের মাছ কেনার জন্য, সেটা আর সম্ভব হয়ে উঠছে না, কারণ আমি যেখানে থাকি তার আশেপাশে কোনো অ্যাকোরিয়ামের দোকান নেই। যেখান থেকে অ্যাকোরিয়ামটা এনেছি সেখানে এখন আর মাছটা বিক্রি করে না। তো ঢাকা থেকে আমি মাছ নিয়ে এসেছি, তো এই যে মাছের জন্য খাবারটাও নিয়ে এসেছি। তবে ভুল করবে যে মাছের পানিটা চেঞ্জ করার জন্য মেডিসিনগুলো দরকার, সেগুলো আমার আনা হয়নি। তো হয়েছে কি যে এই যে আমি মাছের খাবারটা এখন দেখাচ্ছি, এখন কিন্তু আমার মাছগুলো নেই, মারা গিয়েছে। মেডিসিনগুলো না থাকার কারণে আমি পানিটা চেঞ্জ করতে পারিনি, হয়তো এই কারণে মারা গিয়েছে। তো এখানে আমি লবণটাও শেষ হয়ে গিয়েছিল, লবণের জারটা আমি ক্লিন করে রেখেছিলাম, তো এখন রিফিল করে নিলাম। তো লবণের জারটা কিন্তু শুকিয়ে তারপর আমি লবণটা ঢেলে নিয়েছি। অনেক দিন ধরে তেল রাখার জন্য আমি 1 লিটারের একটা তেলের জার খুঁজছিলাম, আম্মুকে বলে রেখেছিলাম, তো আম্মু আমার জন্য 2টা জার নিয়ে রেখেছিল। আলপির বাবা যেহেতু ঢাকা থাকেন, সেই জন্য আলপির বাবা যখন বাসায় আসছিলেন তখন বলছিলাম যে আম্মুর কাছ থেকে যেন জারটা নিয়ে আসেন। তো তিনি আর বাসায় না গিয়ে আমার জন্য আলাদা করে এই জারটা নিয়ে এসেছে। তো এটা কিন্তু অনেক দিন আগের কথা, ব্যবহার করা হয়নি জারটা। আমি ক্লিন করে রোদে শুকিয়ে তারপর রেখে দিয়েছিলাম। এই যে একটা স্টপার দেখতে পেলেন, এটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি। তো এটা হাতে পেতে আমার অনেক দিন সময় লেগেছে, এখন ব্যবহার করছি। দারাজ থেকে আমি প্রথমবার কোনো জিনিস নিয়েছি কিচেনের জন্য। তো এই কিউট স্টপারটা দেখতে যেরকম সুন্দর, ব্যবহার করতে কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে। আমি যে অয়েল জারটা ব্যবহার করছিলাম সেটা কিন্তু খুব বেশি ছোট, তো সেটাতে দেখা যায় যে আমার প্রতিদিনই প্রায় তেলটা রিফিল করতে হয়। আমার ভালো লাগে না, তো সেই জন্য বিরক্ত হয়ে আমি বড় দেখে একটা অয়েল জার নিয়েছি। তো এখন আমি ঘন ঘন তেল ঢালার কাছ থেকে একটু ছুটি পেলাম, এখন ভালো লাগছে, দেখতেও সুন্দর লাগছে তেলের জারটা। এদিকে কিছু পেয়ারা কেটে নিয়েছি, এটা মেখে নিব। তো এখানে কাসুন্দি, সেই সাথে দিয়েছি লবণ পরিমাণ মতন, দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, এগুলো দিয়ে পেয়ারা মাখাটা করে নিব। অসম্ভব রকমের ভালো হয় এভাবে পেয়ারা মাখা করলে, আম্মুর কাছ থেকে কিন্তু আমি শিখেছি। এভাবে পেয়ারা মাখা করলে আলিফ সোনাও খুব বেশি পছন্দ করে। এই সময় কিন্তু তার ঝালটা লাগে না, ঝাল হয়েছে খুব বেশি। আর এই যে আমার বাবা সোনা, সে কিন্তু আছে, তার তো কাজ করতেই হবে। একটা মজার বিষয় কি জানেন, বাচ্চাদের তখনই ঝাল লাগে যখন তাদের খাবার খেতে ইচ্ছা করে না। তো সব থেকে বড় অজুহাত এটাই। তো আমি দেখেছি আমার ছেলের বেলায়, এই যে এখন সে একা একাই পেয়ারাটা খাচ্ছে, সাথে মামামকেও পেয়ারা খাইয়ে দিচ্ছে। আমার বাবা সোনা সে সব সময় এরকমটাই করে, যখন সে একা কিছু খায় তখন মাকে এভাবেই খাইয়ে দেয়। তো সে যখন নানুর বাসায় যায় তখন কিন্তু আমাকে ভুলেই যায়, আমার কথা তার আর মনে থাকে না, খেয়ালও থাকে না। আর বেলকুনিতে যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি এভাবেই রেখে গিয়েছিলাম যাতে একটু ভালো থাকে। তবে আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু খুব ভালো আছে। তো রুমে থাকলে হয় কি যে জানালা দরজা এগুলো তো বন্ধ থাকে, গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু খুব বেশি করে গাছে পানি দিয়ে গিয়েছিলাম, এজন্য ভালো আছে। তারপর বৃষ্টি হয়েছিল অনেক দিন। দুপুরে রান্নার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি কুমড়া পাতা নিয়েছি, তো এগুলো আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। অনেক বেশি বালু ছিল, কয়েকবার না আমি বেশ কয়েকবার ধুয়েছি। তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় ধরে, তো একটা একটা করে ক্লিন করে নিয়েছি। এখন উপরে যেই আঁশযুক্ত অংশ ছিল সেগুলো ফেলে দিয়েছি। এখানে কচুরমুখী কেটে নিয়েছি, সেই সাথে এখানে মোচা আছে, তো এগুলো ফ্রোজেন মোচা। তাছাড়া মাছগুলো ক্লিন করে নিয়েছি। রান্নার জন্য সব কিছু একবার গুছিয়ে নিলে খুব বেশি সময় লাগে না কিন্তু রান্না করতে। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু রান্নাটা খুব অল্প সময়ের ভিতর হয়ে যাবে। মোচা ভাজি করব। আমার এক প্রিয় আপু বলেছিলেন আমি যেন মোচা ভাজির রেসিপিটা দেই, তো নামটা বলতে পারছি না। অনেক দিন আগে আপু কমেন্টটা করেছিলেন যখন আমার শাশুড়ি মা ছিলেন। তো মোচাগুলো কিন্তু শাশুড়ি মা এনেছেন। তো বাসায় যেহেতু ছিলাম না, এই জন্য এগুলো কিন্তু শেষ হয়নি, সেভাবেই ফ্রিজে রয়ে গিয়েছিল। তো এখন রান্না করছি। তো মা এগুলো কেটে পরিষ্কার করে সেই সাথে ফ্রোজেন করে তারপর নিয়ে এসেছেন। দেখেছেন আপুরা আমার শাশুড়ি মা আমাকে কত ভালোবাসে। তো শাশুড়ি মা একদিন বলছিলেন তার মাকে
যে ছেলের থেকে ছেলের বউকে বেশি ভালোবাসতে হয়, তো সেটা কিন্তু সে মুখেই বলেন না, সে কাজেও করেন। তা আমার কষ্ট হবে দেখে সে মোচাগুলো কেটে পরিষ্কার করে নিয়ে এসেছেন। তো জানেন সে যে আমি এটা অনেক বেশি পছন্দ করি। বাবু পৃথিবীতে আসার আগে তো বুঝতে পারছেন কোন মুহূর্তের কথা বলছি, তখন আমি এই মোচাটা খুব বেশি খেতাম, কারণ আমার আয়রনের ঘাটতি ছিল, ব্লাড দিতে হয়েছিল তখন। তো পছন্দও করতাম অনেক বেশি তখন। তো সেই জন্য সে মোচা আনেন যখনই আসেন। ওই সময়টা আমার শাশুড়ি মা আমার সাথেই এই বাসাতেই ছিলেন। তো এখানে মোচা রান্না করছি, পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা তেলে দিয়ে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছিলাম অল্প করে রসুন বাটা এবং জিরা বাটা। তারপর এখানে দিয়েছিলাম মোচাগুলো আমি হালকা একটু পাটায় বেটে নিয়েছিলাম। তারপর মোচাগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। দিয়েছিলাম গরুর দুধ, দুধটা দিয়ে জাল করে নামিয়ে নিয়েছি। তো এভাবেই কিন্তু রান্না করি। তাছাড়া গরুর দুধের পরিবর্তে নারকেলের দুধটা ব্যবহার করলে আরও বেশি মজা হয়। তো এভাবে একবার রান্না করে দেখতে পারেন যারা মোচা পছন্দ করেন। আমি বলছি নিরাশ হবেন না। মোচা রান্নার সময় আমি সব সময় 2টা করে তেজপাতা ব্যবহার করি। আমার কাছে মনে হয় যে তেজপাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো সেটাই কিন্তু সবসময় করি। যাদের ভালো লাগবে তারা দিতে পারেন, না লাগলে তো দিবেন না। চুলা কিন্তু খালি রাখছি না, কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি। এখন 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি। এক চুলায় মাছ ভাজি করে নিচ্ছি আর অন্য চুলায় আমি ফোড়ন ভেজে নিয়েছি। ফোড়ন বাটা দিয়ে তরকারি রান্না করব। তো ফোড়নটা ভেজে তারপর মশলা কষিয়ে নিচ্ছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন মাছ ভাজা যে তেলটা রয়েছে এটা মশলার ভিতর দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কচুরমুখী এই সবজিটা সব মাছের সাথে খুব বেশি ভালো যায়। দেখবেন যে কোনো মাছের সাথে রান্না করলে অসম্ভব রকমের ভালো লাগে। তো এই তরকারিটা আমার কাছে ফোড়ন বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে, এই জন্য যখন রান্না করি ফোড়ন বাটা দিয়ে রান্না করার। তো এখানে আমি কচুরমুখীগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তো কচুরমুখীগুলো হয়েছে কি খুব বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য নাড়াচাড়াটা খুব কম করছি। পানি ফুটিয়ে নিয়েছি, ফুটান্ত পানিটা আমি দিয়েছি ঝোলের জন্য। ভাতের চালটা খুব ভালো করে পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ফুটান্ত পানি যেহেতু দিয়েছি, পানি তো ফুটছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। তাছাড়া এদিকে আমি যে ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিব। তো রসুন, পেঁয়াজ এবং অল্প কয়েকটা জিরা দিয়ে আমি ফোড়নটা ভেজে নিয়েছি। তো এই ফোড়ন ভাজা দিয়ে কিন্তু অনেক অঞ্চলে রান্না করে, আবার অনেক অঞ্চলেই করে না। যেমন এই রান্নাটা আমার নানু বাড়ি এলাকায় করে থাকে, কিন্তু আমার শ্বশুর বাড়ি এলাকায় এভাবে রান্না করে না। আমার নানুকে, আমার মামিদেরকে এভাবে রান্না করতে দেখেছি। তা আমার তো খুব বেশি ভালো লাগে, তবে সব তরকারির সাথে বা সব সবজির সাথে এভাবে রান্না করলে ভালো লাগে না। কিছু কিছু সবজি আছে যেগুলোর সাথে এভাবে রান্না করলে খুব বেশি ভালো যায়। লাউ, কচুরমুখী এই সবজি দুটার সাথে আমার কাছে খুব ভালো লাগে। তো চেষ্টা করি এই সবজি দুটা যখন রান্না করি তখন ফোড়ন বাটা দিয়ে রান্না করার। তরকারিটা তো হয়ে গিয়েছে, আমি এটা বাটিতে তুলে নিয়েছি। এখানে কিছু আমি কুমড়া পাতার বড়া তৈরি করব চ্যাপা শুটকি দিয়ে। তো সেটা খুব ভালো করে বেটে নিয়েছি। এখানে দিয়েছি চ্যাপা শুটকি, সেই সাথে রসুন দিয়েছি পেঁয়াজ, এবং এখানে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, দিয়েছি হলুদ, পরিমাণ মতন তেল দিয়েছি জিরা। তো অল্প কয়েকটা জিরা বেটে দিয়েছি। এখন এই যে আমি যে কুমড়া পাতায় লবণ মেখে রেখেছিলাম এটাই দিয়ে আমি বড়া করে নিব। তো এখানে সুতা দিয়ে অনেকে বেঁধে নেয়, তো আমি সেটা করছি না, আমি আমার পছন্দ মতন করে নিচ্ছি। কুমড়া পাতায় লবণ মেখে রাখার কারণে এটা কিন্তু নরম হয়ে গিয়েছে, এই জন্য ভাজ করতে সুবিধা হচ্ছে, পাতাগুলো ভেঙে যাচ্ছে না। পাতার সাথে যেই ডগাটা আছে সেটাও কিন্তু রেখে দিয়েছি, সেটা ভাজ করে আমি মাঝে দিয়ে দিয়েছি। এভাবে ভেজে নিব পরবর্তীতে। তো শুটকি যেহেতু পছন্দ করি এটাও কিন্তু ভালো লাগবে, তো আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। এই যে আমার আপুদের সাথে অনেক বেশি শব্দ নিয়ে, সেই সাথে ভারী গলা নিয়ে কথা বলছি। আপুদেরকে কিন্তু এখনও লাইকটার কথা স্মরণ করিয়ে দেইনি। আমার প্রিয় আপুরা জানি না এখন আমার সাথে আছেন কি না। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বড়াগুলো ডুবো তেলে ভাজতে হয় না, তো অল্প তেল দিয়েছি, তেল দিয়ে এই যে ভাজি করে নিচ্ছি। দেখছিলাম যে পরবর্তীতে তেলটা একেবারে শুষে নিয়েছে। এই তো আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে আমি অল্প আঁচে ভাজি করে নিব। তো খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। যাদের শুটকি পছন্দ তাদের কাছে এটা অনেক মজার একটা খাবার। এখানে আমি এক পাশ ভেজে নিয়েছি, এরপর উল্টিয়ে দিচ্ছি। কতটা কম আঁচে ভাজছি চুলার আঁচের দিকে খেয়াল করলে বোঝা যাচ্ছে। ভিতরের পুরটা যেহেতু কাঁচা আছে এই জন্য লো হিট
মিনিটে অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। এই বড়াগুলো কত অল্প আঁচে আমি ভেজে নিয়েছি তাহলে বুঝুন। এই বড়াগুলো চুলায় রেখে তারপর আমি গোসল সেরে নিয়েছি। এই তো সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে প্লেটে তুলে নিয়েছি। তো এখন খাবারগুলো পরিবেশন করে নিব। তো এরই মাঝে রান্নাঘরের সব কাজ সেরে নিয়েছি। এখানে আমার ছোট্ট বাবা সোনা অ্যাকোরিয়ামের জন্য যেই মাছগুলো আনা হয়েছে সেগুলোই দেখছে। তো এখানে কিন্তু আমি অ্যাকোরিয়ামে এখনও মাছগুলো দেইনি, যে অ্যাপে বোতলে করে এনেছি সে অ্যাপে আছে। শুনেছি যে গাপ্পি ফিশ নাকি বাচ্চা দেয়, সেই জন্য গাপ্পি ফিশই এনেছিলাম। তো আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।